মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে এই যোগ্য চাকরিহারাদের বৈঠক হতে আমরা দেখলাম এবং সেই বৈঠক প্রায় কয়েক ঘন্টা ধরে চলল। সেই বৈঠক শেষে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ব্রাত্য বসু বললেন, আমাদের আজকে আলোচনা হয়েছে, আমাদের দুটো পার্টে আলোচনা হয়েছে। একটা আমাদের দাবি যেগুলো ছিল সেগুলো নিয়ে, আর একটা হচ্ছে লিগ্যাল ইস্যুস নিয়ে। তো যে দাবিগুলো ছিল আপনারা সকলেই জানেন। আমরা বলেছিলাম যোগ্য অযোগ্য লিস্ট সার্টিফাই করে পাবলিশ করতে হবে। তো এসএসসি তরফ থেকে এবং শিক্ষামন্ত্রীর উপস্থিতিতেই এটা এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন যে যোগ্য আর অযোগ্যের লিস্ট ওনারা অলরেডি তৈরি করতে শুরু করে দিয়েছেন। এই রবিবারের মধ্যে হয়তো হতে পারে, পরের রবিবারের মধ্যে হয়ে যেতে পারে এবং মানে আইনি পরামর্শ নিয়ে সোমবার নাগাদ উনি সেটা পাবলিশ করবেন, পরের সপ্তাহের সোমবার। ইয়েস, 21 তারিখ, মোস্ট প্রবাবলি 21 তারিখ। এবার প্রশ্ন হলো কোন তালিকা প্রকাশ হবে। এখানে মনে রাখতে হবে সেই তালিকায় প্রকাশ হবে যে যোগ্য অযোগ্যের তালিকা এসএসসি এর আগে 3 বার হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে জমা দিয়েছিল। মানে তাদের হিসেব অনুযায়ী তারা একটা যোগ্য অযোগ্যের হিসেব করার চেষ্টা করেছিলেন। কিন্তু এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কোনো আদালতই এই তালিকাকে গ্রহণ করেননি বা এই তালিকাকে স্বীকৃতি দেননি। ফলে সেই তালিকা প্রকাশ করে নতুন করে কি লাভটা হবে, এই প্রশ্নটা কিন্তু উঠছে। একই সঙ্গে এই যে যোগ্য চাকরিহারা আর অযোগ্য, এই যে মিরর ইমেজ নিয়ে এত কথা চলছে, এসএসসি কিন্তু বারবার মহামান্য সুপ্রিম কোর্টের কাছে বলে এসেছেন যে তাদের কাছে কোনো মিরর ইমেজ নেই, ওএমআর শিট নেই। সিবিআই উদ্ধার করেছে যে হার্ড ডিস্ক, তাতে কয়েকটি ওএমআর শিটের মিরর ইমেজ থাকতে পারে, এই জায়গায় ব্যাপারটা রয়েছে। এবার এখন যারা বলছেন যে এসএসসির কাছে কখনো কখনো মিরর ইমেজ আছে বলে কোনো অংশ থেকে দাবি করা হচ্ছে, যেটা ব্যাপার হচ্ছে মিরর ইমেজ, যেটা আমরা বলেছিলাম সেটা ওনারা এটাই জানালেন যে মিরর ইমেজ তো নেই। কারণ মিরর ইমেজ যদি থাকতো তাহলে সিবিআই নিশ্চয়ই খুঁজে পেত। যেটা আছে এখন সেটা অ্যাকর্ডিং টু সিবিআই, মানে সাবমিটেড বাই সিবিআই, সেই মিরর ইমেজটা আছে। যদি সেটা হয় তাহলে সেটাও ওনারা দেবেন। সেটা যদি সত্যি হয়, এসএসসির কাছে যদি প্রকৃতপক্ষে মিরর ইমেজ থেকে থাকে, তাহলে এসএসসি কিভাবে সুপ্রিম কোর্টে বলবে যে আমাদের কাছে মিরর ইমেজ আছে? তাহলেই তো সুপ্রিম কোর্ট প্রশ্ন করবে যে আগে কেন বলেননি, আগে যখন বারবার বলা হয়েছিল তখন কেন বলেননি, এই প্রশ্নগুলো উঠবে। মনে রাখতে হবে সুপ্রিম কোর্টে একবার যে তথ্য দেওয়া হয়েছে যে কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে, সেই তথ্য থেকে বা সেই অবস্থান থেকে সরে আসার জায়গায় কিন্তু কোনো প্রতিষ্ঠানই নেই। কারণ যে একবার তার পুরনো অবস্থান থেকে সরে আসবে তখনই কিন্তু মহামান্য আদালত তাকে চেপে ধরবে যে আগে কেন বলেননি আর এখন কেন অবস্থান বদল করছেন। যদি থেকেই থাকে তাহলে আগে কেন বলেননি, তাহলে কিন্তু এরা আদালতের চরম রোষের মুখে পড়তে পারে। ফলে সেই রোষানলের মুখে কতটা এই প্রতিষ্ঠানগুলো পড়তে চাইছে সেটাও একটা আলোচনার বিষয়। একই সঙ্গে বারবার বলা হচ্ছে যে রিভিউ পিটিশন। এবার এই রিভিউ পিটিশন কবে হবে, কতটা গুছিয়ে করা যাবে, কারা করবে, সবটাই কিন্তু এখনো পর্যন্ত একটা বিরাট বড় প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে রয়েছে। কারণ কখনো কখনো প্রাক্তন বিচারপতি তথা বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলি এসে বলছেন আপনাকে থাকতে হবে স্যার, আমি আছি পর্যন্ত আপনি থাকবেন, আমি শেষ মুহূর্ত আমাদের পথ দেখাবেন স্যার। আমি তো পথ দেখাচ্ছি একদম। আবার চাকরি প্রার্থীরা বলছেন যে তাদের কাছ থেকে কিছু মতামত না হোক, তথ্য না হোক, সরকার আরেক রকমের ভাবছে। আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নেতাজি ইন্ডোরের বৈঠকে বলেছিলেন যে কারা কারা সরকারের পক্ষ থেকে এই রিভিউ পিটিশন মুভ করবে, কোন কোন আইনজীবী, এবং সেখানে একজনের নাম ছিল, তিনি হলেন বিখ্যাত আইনজীবী তথা কংগ্রেস সাংসদ অভিষেক মানু সিংভি। এবার
আনন্দবাজার পত্রিকায় সম্প্রতি একটি খবরে প্রকাশ যে মনু সিংভি এই বিষয়টার উপরে রাহুল গান্ধীর সঙ্গেও কথা বলেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কত কথা বলতেই হচ্ছে তাকে। কিন্তু ব্যক্তিগতভাবে অভিষেক মনু সিংভি এই রিভিউ পিটিশন করলেই যে সবটা ঠিক হয়ে যাবে এমনটা একেবারেই মনে করছেন না। কারণ এই অভিজ্ঞ আইনজীবীর মতে অধিকাংশ ক্ষেত্রে রিভিউ পিটিশন কিন্তু গ্রহণযোগ্য হয় না, ফলে সেটাও একটা ব্যাপার। এমনকি আইনজীবী মহলেরও ঠিক তাই দাবি। ফলে এই রিভিউ পিটিশন নিয়ে যে স্বপ্নের এলডোরাডো বাজারে বিক্রি করা হচ্ছে তা যে অতটা সত্য নয় বা সত্যের কাছাকাছি নয়, সেটা কিন্তু আমাদের সবার আগে বুঝতে হবে। কারণ এই মুহূর্তে বিষয়টা যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটা হলো দুটো বিষয়। এক হলো মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে আবেদন করা হয়েছে যে সুপ্রিম কোর্টের কাছে যে আপনারা একটু নির্দেশটার একটু অদল বদল করে দিন, একটু সুরাহা দিন হুজুর। সেই মামলার শুনানি সম্ভবত আগামী 17 এপ্রিল হতে পারে। আবার উল্টো দিকে সুপ্রিম কোর্ট 3রা এপ্রিল যে রায় দিয়েছে, যে ঐতিহাসিক রায় আমরা বলছি, সেই রায় না মানার জন্য বা সেই রায়কে নিয়ে বিভিন্ন মন্তব্য করার জন্য বা সুপ্রিম কোর্টের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করার জন্য অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে আদালত অবমাননার নোটিশ ধরানো হয়েছে বা আদালত অবমাননার অভিযোগের পত্র ধরানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ বাবুর বিরুদ্ধে। ফলে একদিকে তো আদালত অবমাননার খাড়ার ঘা ঝুলছে, আবার উল্টো দিকে এই রিভিউ পিটিশনটা কি হবে সেটা এখনো বোঝা যাচ্ছে না। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যা অবস্থা তাতে এটুকুই বলা যেতে পারে, এই বৈঠক থেকে খুব একটা লাভ কিছু হলো না। হ্যাঁ, কিছু অ্যাড্রিনালিন হ্রাস হলো। অভিজিৎ গঙ্গোপাধ্যায় গো ব্যাক স্লোগান শুনলেন, তারা গো ব্যাক স্লোগান দেন, গো ব্যাক পোস্টার নিয়ে আছে। কেন গো ব্যাক? আমরা এখানে পেটের টানে এসেছি, চাকরি বাঁচাতে এসেছি, কারো কোনো রাজনৈতিক বক্তৃতা এখানে শুনতে আসেনি। তাই যারা আমাদের এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে ভাবছেন রাজনীতির রুটি শেখবেন, তাদেরকে আমরা বারবার গো ব্যাক স্লোগানই শোনাবো। যদি কারো মনে থাকে যে তিনি রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের প্যানেল বাঁচাতে পারবেন, আমাদের জন্য কিছু করতে পারবেন, তাকে আমরা সবসময় ওয়েলকাম করব। কিন্তু এই মঞ্চকে ব্যবহার করে কোনো রাজনীতি করতে এলে তাকে গো ব্যাক স্লোগান শুনেই যেতে হবে। ওনাকে আমরা জনপ্রতিনিধি হিসেবে এখানে এসেছেন, উনি আসতেই পারেন। যখন ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছে যে এর জন্য উনি কি করবেন, উনি কিন্তু কিচ্ছু কথা বলতে পারেননি। উনি চাইলে রাষ্ট্রপতির কাছে দরবার করতে পারেন, উনি প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করতে পারেন, উনি করবেন না। ওনার মূল উদ্দেশ্য হচ্ছে এটা নিয়ে রাজনীতি করা, আর সেটা আমরা কোনো অবস্থাতে হতে দেব না। অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটু মিডিয়ার সামনে বক্তব্য রাখলেন, ব্রাত্যবাবুও মনে করলেন যে তিনি চাকরিহারাদের একটা আশাবাদ জোগাতে পেরেছেন। এই পর্যন্তই ঠিক আছে, কিন্তু আক্ষরিক অর্থে লাভের লাভ কিছু হয়নি। তাই চাকরিহারাদের কাছে এখনো পর্যন্ত ওই নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় বসা ছাড়া আর কোনো উপায় থাকছে না। এটা আজকের তারিখে, আজকের সময়ে দাঁড়িয়ে এটাই বাস্তবতা। আজকের এপিসোড যদি আপনাদের ঠিকঠাক লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর যদি মনে হয় সময় নষ্ট তাহলে ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না। যারা রূপক অর্থে দেখছেন কিন্তু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখতে থাকুন রূপক অর্থে। দেখা হচ্ছে অন্য কোনো এক এপিসোডে।